হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা পলিটিক্যাল সায়েন্স এনসিইআরটি ক্লাস 12-এর পার্ট 2 অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স এই বইটার প্রথম অধ্যায় থেকে শুরু করব। একেবারে আমাদের স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রটা কীরকম ছিল, কিভাবে কোন কোন চ্যালেঞ্জ তৎকালীন যারা রাজনীতিবিদ তাদের সামনে এসেছিল এবং তার পরপর কীভাবে ঐতিহাসিকভাবে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতেও আমরা বিষয়টা দেখব, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও আমরা বিষয়টা দেখব যে চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। প্রথম অধ্যায় রয়েছে নেশন বিল্ডিং, অর্থাৎ একেবারে স্বাধীনতার প্রাক্কালে যখন স্বাধীনতা ভারতবর্ষ পেল সেই মুহূর্তে ঠিক কীভাবে স্বাধীনতা পাওয়ার পর কোন কোন চ্যালেঞ্জের মোকাবিলা করে ভারতবর্ষ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েছে এবং এর পরবর্তীকালে এরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স, একটাই মাত্র পলিটিক্যাল পার্টি ছিল সেই সময়, জাতীয় কংগ্রেস। পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্ট আমরা জানি, প্ল্যানিং কমিশন তৈরি হয় তারপরে এবং ধীরে ধীরে কীভাবে প্ল্যানিং 5 বছরের অন্তর অন্তর কীভাবে প্ল্যানিং হয়েছিল আমরা অর্থনীতিতে পড়েছি, এখানেও আমরা সেই সমস্ত বিষয় জানবো এবং সেখানে রাজনীতি কীভাবে ইনভলভ ছিল, সেখানে পলিটিক্যাল বিষয়টা কীভাবে ইনভলভ ছিল সেটা। ইন্ডিয়াস এক্সটার্নাল রিলেশন, ভারতবর্ষের সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন সেটাও এখানে জানবো। চ্যালেঞ্জেস টু অ্যান্ড রেস্টোরেশন অফ দ্য কংগ্রেস সিস্টেম, তো কংগ্রেস সিস্টেম, কংগ্রেস গভর্নমেন্ট কোন সময়ে কিভাবে পরিবর্তিত হয়েছিল, সরকার কিভাবে পরিবর্তিত হয়েছিল বিভিন্ন সময়, সেই ইতিহাসটা আমরা জানবো। আমরা অল্প বিস্তর জানি, এখানে আমরা ডিটেলসে জানবো। তো ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর থেকে রাজনীতিটা কিভাবে পরিবর্তিত হয়েছে সময়ের সাথে সাথে এখানে কিন্তু সেটা দেয়া রয়েছে। ক্রাইসিস অফ ডেমোক্রেটিক অর্ডার, তো গণতন্ত্রের যে একটা সমস্যা তৈরি হয়েছিল, ক্রাইসিস তৈরি হয়েছিল যেটা এমার্জেন্সির সময়, তৃতীয় এমার্জেন্সির সময়, সেটা এখানে রয়েছে। রাইজ অফ পপুলার মুভমেন্ট, বিভিন্ন যে মুভমেন্ট হয়েছে ভারতবর্ষে স্বাধীনতার পরেও বিভিন্ন বড় বড় মুভমেন্ট হয়েছে, সেসব মুভমেন্টগুলো আমাদের জানতে হবে। রিজিওনাল অ্যাসপিরেশনস কী কী ছিল, অর্থাৎ যেটা বর্তমানেও রয়েছে, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে যেগুলো যারা কিন্তু চেষ্টা করে ভারতবর্ষ থেকে বিভিন্ন অংশ খণ্ড বিখণ্ড করে দিতে। কিছুদিন আগে আমরা দেখেছি খালিস্তান ইস্যু মাথাচাড়া দিয়েছিল, কৃষক আন্দোলনের সাথে জড়িত ছিল সেটা। আরও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন রকম শক্তি রয়েছে। কাশ্মীর দীর্ঘদিন ধরে ছিল, যেটা 370 তুলে দেওয়া হওয়ার পর সেটা বর্তমানে আর নেই, কিন্তু এরকম ধরনের আরও যে রিজিওনাল অ্যাসপিরেশন রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে জানবো। রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, বর্তমান যে সময় ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম চলছে সেই সংক্রান্ত বিষয় এখানে রয়েছে। তো এই সমস্ত চ্যাপ্টার্সগুলো আমরা পরপর জানবো। আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। প্রথমেই কোন কোন সমস্যা এসেছিল সেটা আমরা দেখব। এখানে 1947-এর সময়কার চিত্র একটা দেয়া রয়েছে। Hindus and Muslims in Kolkata in 1947 marked the end of communal violence by jointly flying the flag of India and Pakistan from trucks patrolling the city. This rare photograph captured the joy of freedom and the tragedy of partition in India and in Pakistan. তো আমরা জানি স্বাধীনতা এসেছিল, কিন্তু পার্টিশনের বিনিময়ে সেটা, তো এখানে একই সাথে পার্টিশনের যে দুঃখ সেটার সাথেও এখানে কিন্তু ফ্রিডম পাওয়ার যে আনন্দ সেটা কিন্তু একসাথে শেয়ার করা হচ্ছে। এখানে দুটো পতাকা আমরা দেখলে পাশাপাশি বুঝতে পারবো। এবং তার সাথে সাথে হিন্দু মুসলিম যে দাঙ্গা হয়েছিল 1946-এ সেটাও মুছে ফেলে এই যে স্বাধীনতার আনন্দটা সেটা কিন্তু শেয়ার করছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ এই যে পার্টিশনে কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছিল যারা সীমারেখার আশপাশে বসবাসকারী মানুষ ছিলেন তাদের। তো সেই বিষয়ে আমরা এখানে জানবো কি কি হয়েছিল সেই সময়। খুব গুরুত্বপূর্ণ, ইতিহাসের দিক থেকেও গুরুত্বপূর্ণ, ইকোনমির দিক থেকেও গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল সায়েন্সের দিক থেকেও গুরুত্বপূর্ণ। তো সামগ্রিকভাবে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে কি কি রয়েছে? দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স ইন দ্য লাইফ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়ার ফুল অফ চ্যালেঞ্জেস, সাম অফ দ্য most pressing ones
concerned national unity and territorial integrity of India. We begin the story of politics in India since independence by looking at how three of these challenges of nation building were successfully negotiated in the first decade after 1947. তিনটে মূল চ্যালেঞ্জের কথা এখানে বলা হচ্ছে, স্বাধীনতার পরে পরেই এসেছিল, যেটা কিভাবে সামলানো হয়েছিল, কি কি বিষয় রয়েছে। ফ্রিডম কাম উইথ পার্টিশন হুইচ resulted in large scale violence and displacement and challenges the very idea of a secular India. তো ফ্রিডম এসেছিল, পার্টিশনের সাথে সাথে এসেছিল ফ্রিডম, যার ফলে কি হয়, ভায়োলেন্স হয় নানা জায়গাতে, বড় বড় স্কেলে ভায়োলেন্স হয়েছিল, ডিসপ্লেসমেন্ট হয়েছিল, এবং সেকুলারিজমে কিন্তু একটা ধাক্কা খেয়েছিল সাধারণ, কারণ বিভিন্ন জায়গাতে দাঙ্গা হয়েছে, ভায়োলেন্স হয়েছে, কমিউনাল ভায়োলেন্স হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল, এটাকে কিভাবে সামলানো হবে, পার্টিশনের যে ফলাফল, সেই ভয়ানক ফলাফলটা কিভাবে সামলাবে, এক নম্বর। 2 নম্বর, দ্য ইন্টিগ্রেশন অফ দ্য প্রিন্সেলি স্টেট ইন্টু ইন্ডিয়ান ইউনিয়ন নিডেড আর্জেন্ট রেজলিউশন। ইংরেজরা যখন ভারত ছেড়ে যায় তখন যে আইনটা তৈরি হয়েছিল শেষ 1947-এর যে আইন, সেখানে বলা ছিল যারা প্রিন্সেলি স্টেট 552টা সেই সময় ছিল, তারা মনে করলে ভারতে যোগ দিতে পারে, তারা মনে করলে পাকিস্তানে যোগ দিতে পারে। তো 4টে স্টেট তারা পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল বা স্বাধীন থাকতে চেয়েছিল। স্বাধীন থাকার অপশানটাও ছিল, ভারতে যোগ দিতে পারে, পাকিস্তানে দিতে পারে, অথবা স্বাধীন থাকতে পারে। কাশ্মীর চেয়েছিল স্বাধীন থাকতে, জুনাগড়, হায়দ্রাবাদ এরা চেয়েছিল পাকিস্তানে যোগ দিতে। তো যাই হোক, এদের ইন্টিগ্রেশনটাও কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল, কাশ্মীরকে কীভাবে ইন্টিগ্রেট করা হবে, জুনাগড়কে কীভাবে করা হবে, হায়দ্রাবাদকে কীভাবে করা হবে। তো এদের ইন্টিগ্রেশনটা একটা চ্যালেঞ্জ। The international boundaries of the country needed to be drawn afresh to meet the aspirations of the people who spoke different languages. Internal boundary, আমাদের ভারতের অভ্যন্তরে যেসব রাজ্যগুলো রয়েছে, বর্তমান যে অবস্থায় রয়েছে সেরকম তো ছিল না। আমরা জানি একেবারে প্রথম দিকে ABCD এই 4টে পার্টে রাজ্যগুলোকে ভাগ করা ছিল। তারপরে সেগুলোকে 1956 সালের পরে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসে, তারপরে আস্তে আস্তে রাজ্যগুলোকে ভাগ করা হয়, যার ইতিহাসটা আমরা দেখেছি, পলিটিতে আমরা সেটা জেনেছি। তো এটাও একটা চ্যালেঞ্জ ছিল যে অভ্যন্তরীণ যে বাউন্ডারি সেটাকে ঠিকঠাকভাবে রচনা করা, বিভিন্ন স্টেটগুলোকে আলাদা করা ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। তো সেই যে চ্যালেঞ্জগুলো, এই 3টে চ্যালেঞ্জ কীভাবে সামলে গোটা গেছিল, খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। ইন দ্য নেক্সট 2 চ্যাপ্টার্স উই শ্যাল টার্ন টু আদার কাইন্ডস অফ চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য কান্ট্রি ইন দিস আর্লি ফেজ। তো কীভাবে হয়েছিল সেটা এখানে আমরা দেখব অধ্যায় ভিত্তিতে। চ্যালেঞ্জেস অফ দ্য নেশন বিল্ডিং, challenges for the new nation. At the hour of midnight on 14th and 15th August 1947, India attained independence. 15ই আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে। এখানে 14ই আগস্টের কথা বলা যায়, কারণ পাকিস্তান ভাগ হয়ে তারাও স্বাধীন হয়েছিল ওই দিন। জওহরলাল নেহরু, the first Prime Minister of Free India, addressed a special session of the Constituent Assembly that night. এই দিনে আমরা জানি সংবিধান সভা শুরু হয়েছিল 1946 শুরু হয়েছিল 9 ডিসেম্বর থেকে, এবং এখানে 1947 সময় সংবিধান রচনা তখনও চলছে। তো সংবিধান সভার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা স্পেশাল মিটিং, স্পেশাল সেশন সেই দিন ডাকা হয়েছিল। দিস ওয়াজ দ্য ফেমাস থার্স্ট উইথ ডেস্টিনি স্পিচ দ্যাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ। তো এখানে স্পিচ দেওয়া ছিল, যেটাকে ট্রাইস্ট উইথ ডেস্টিনি, স্পিচটা খুব গুরুত্বপূর্ণ, খুব ফেমাস একটা স্পিচ এখানে দেওয়া হয়েছিল। This was the movement Indians had been waiting for. You have read in your history textbooks that there were many voices in our nation, our national movements, but there were 2 goals almost everyone agreed upon. 1, that after independence we shall run our country through a democratic government, and 2, that the government will be run for the good of all. সমস্ত পার্টি বিভিন্ন সময়, সেই সময় ছিল বিভিন্ন জাতীয় কংগ্রেস ছিল, মুসলিম লীগ ছিল, হিন্দু মহাসভা ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, এরকম যে পার্টিগুলো ছিল তাদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকলেও দুটো বিষয়ে তাদের একমত ছিল তারা। প্রথমত, যে স্বাধীনতার পরে আমরা এই দেশটাকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে, ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে দেখব, এবং সাধারণ মানুষের জন্য, গুড ফর অল, গুড অফ অল, সাধারণ মানুষের জন্য সরকার কাজ করবে। এই দুটো লক্ষ্য ছিল। পার্টিকুলারলি দ্য পুয়ার অ্যান্ড দ্য সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজেস গ্রুপ, যারা দরিদ্র রয়েছেন এবং যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য সরকার যেন কাজ করে। নাও দ্যাট দ্য কান্ট্রি ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, দ্য টাইম হ্যাড কাম টু রিয়েলাইজ দ্য প্রমিস অফ ফ্রিডম। তো এই দুটোকে
ফুলফিল করা আবশ্যিকভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। দিস ওয়াজ নট গোয়িং টু বি ইজি, এটা খুব সহজ মোটেই ছিল না। India was born in very difficult circumstances, perhaps no other country by then was born in a situation more difficult than that of India in 1947. ভারতবর্ষের যে সমস্যাগুলো ছিল 1947-এ, অন্যান্য দেশে কিন্তু এত সমস্যা নিয়ে কিন্তু একটা দেশ তৈরি হয়নি। Freedom came with the partition of the country. The year 1947 was a year of unprecedented violence and trauma of displacement. 1947-এ যখন স্বাধীনতা এলো, ভায়োলেন্স হয়েছিল আমরা জানি, সীমারেখা বরাবর বর্ডারের কাছে কিন্তু প্রচুর প্রচুর ভায়োলেন্স হয়েছিল। It was in this situation that independent India started on this journey to achieve several objectives. Yet the turmoil that accompanied independence did not make our leaders lose sight of the multiple challenges that faced the new nation. তো এরকম একটা সিচুয়েশন ছিল যেখানে নানা রকম উদ্দেশ্য তো রয়েছে, কিন্তু আমাদের লিডারদের কিন্তু খুব কঠিনভাবে নানান রকম ডিসিশন এই সময় নিতে হয়েছে। তো সেসবগুলো আমরা দেখব। এখানে চিত্র রয়েছে একটা, প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু স্পিকিং ফ্রম দ্য রেড ফোর্ট 15 আগস্ট 1947। 15 আগস্ট 1947 লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটা দেওয়া রয়েছে। এবং এখানে 15 আগস্টের একটা নিউজ পেপার, আচ্ছা এটা জুলাই 19-এর নিউজ পেপার ছিল, জুলাই 19, 1947। এন্ড অফ 200-year-old ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রয়্যাল অ্যাসেন্ট টু ইন্ডিপেন্ডেন্স বিল, টু ডোমিনিয়ন ক্রিয়েটেড। তো দুটো ডমিনিয়ন তৈরি হবে এই সময় ঠিক করা হয়েছিল, অর্থাৎ পাকিস্তান এবং ইন্ডিয়া। তো এখানে সেই সংক্রান্ত বিষয়ে সেই চিত্রটা দেওয়া রয়েছে। 3 চ্যালেঞ্জেস আমরা আগেই দেখেছি, 3টে চ্যালেঞ্জ কি কি ছিল এখানে সেটা বলা রয়েছে। মহাত্মা গান্ধী 14 আগস্ট 1947 কলকাতায় কি বলছেন? টুমরো উই শ্যাল বি ফ্রি ফ্রম দ্য স্লেভারি অফ দ্য ব্রিটিশ ডোমিনিয়ন, বাট অ্যাট মিডনাইট ইন্ডিয়া উইল বি পার্টিশনড। টুমরো উইল দাস বি এ ডে অফ রিজয়েসিং অ্যাজ ওয়েল অ্যাজ অফ মোর্নিং। তো এখানে একই সাথে গান্ধীজি যেটা বলতে চাইছেন, একই সাথে স্বাধীনতা অর্জনের যে আনন্দ সেটাও রয়েছে, আবার পার্টিশনের দুঃখটাও কিন্তু রয়েছে, দুটো একসাথে রয়েছে। তো এখানে ওই পার্টিশনের বিষয়টাই বলা হয়েছে যে এটা একটা বিরাট বড় যে সমস্যা সেটা। 3টে চ্যালেঞ্জ কি কি ছিল? ব্রডলি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ফেস 3 কাইন্ড অফ চ্যালেঞ্জেস। অর্থাৎ এই বিষয়গুলো কেন আমাদের জানতে হবে? আমরা পলিটিতে বিভিন্ন বিষয় জেনেছি, এটা কিন্তু হিস্ট্রির অংশ। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্সে কি পরিস্থিতি ছিল সেই সময়, এবং বিভিন্ন জায়গাতে যে প্রশ্নগুলো করা হয় আমরা কিন্তু ইন্টারলিঙ্কড করতে পারবো, একটার সাথে একটা ইন্টারলিঙ্কড করতে পারবো, এবং কোনো সময় ডেসক্রিপটিভ রাইটিংয়ে এই যে সমস্যাগুলো এগুলোকে কিন্তু তুলে ধরা সম্ভব হবে, যে তৎকালীন ভারতবর্ষের সময় এই বিষয়গুলো কী কী ছিল, কী কী সমস্যা ছিল, বা সেগুলো কী কী ভাবে সেগুলোকে ওভারকাম করা গেছে। তো এখানে সেটা বলা রয়েছে। ব্রডলি independent India faced 3 kind of challenges. The first and the immediate challenge was to save a nation that was united yet accommodative of the diversity in our society. India was a land of continental size and diversity. Its people spoke different languages and followed different cultures and religion. তো এখানে একটা বিরাট বড় চ্যালেঞ্জ কি ছিল? ভারতবর্ষকে অখণ্ড রাখা। ভারতবর্ষকে অখণ্ড রাখতে হবে, কারণ ভারতের এই যে ডাইভার্সিটি, এটা একটা কন্টিনেন্টের মতো, একটা মহাদেশের মতো এর বৈচিত্র্য, সেটাকে এক জায়গায় কি করে রাখা সম্ভব হবে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। At the time, it was widely believed that a country full of such kind of diversity could not remain together for long. The partition of the country appeared to prove everyone's worst fears. There were serious questions about the future India. Would India survive as a united country? Would it do so by emphasizing national unity at the cost of every other objective? Would it mean rejecting all regional and subnational identities? And there was an urgent question: how was integration of the territory of India to be achieved? তো এই যে সমস্যা, ভারতবর্ষের এত ডাইভার্সিটি, বিভিন্ন যারা এক্সপার্ট যারা ছিলেন, যারা পলিটিক্যাল এক্সপার্ট ছিলেন, তারা বলছেন যে ভারতবর্ষ কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ভারতবর্ষের এত ডাইভার্সিটি এটা কিন্তু থাকবে না। স্বাধীনতার সময় শুরুতে এটাই মনে করা হয়েছিল। তো এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, ভারতবর্ষ কীভাবে ইউনাইটেড রাখা হবে, বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। দ্য সেকেন্ড চ্যালেঞ্জ ওয়াজ টু এস্টাবলিশ ডেমোক্রেসি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা।
অর্থাৎ কেউ কোনো স্বেচ্ছাচারিতে থাকবে না, কোনো উচ্চপদে ব্যক্তি, গণতন্ত্র অনুযায়ী কিন্তু চলবে, সাধারণ মানুষের দ্বারা কিন্তু সরকার চলবে। You have already studied the Indian Constitution. You know that the Constitution granted fundamental rights and extended the right to vote to every citizen. তো এভরি সিটিজেন, প্রত্যেক সিটিজেনকে রাইট টু ভোটের অধিকার দেয়। ইন্ডিয়া, যেটা অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকের থাকা উচিত। ইন্ডিয়া অ্যাডপ্টেড রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বেসড অন দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো পার্লামেন্টারি ফর্ম নিয়েছে ভারতবর্ষ, তো অবশ্যই পার্লামেন্টারি গভর্নমেন্ট, তো সেই ফর্মটা কিন্তু তারা এই সময় নেয়। তো এই যে গণতন্ত্র, এটাকে বজায় রাখা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাহলে এই সেকেন্ড চ্যালেঞ্জটা গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া অ্যাডপ্টেড এটা দিস ফিচার্স এনসিওর দ্যাট দ্য পলিটিক্যাল কম্পিটিশন উড টেক প্লেস ইন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক। তো পলিটিক্যাল কম্পিটিশনটা যেন গণতান্ত্রিকভাবে হয়ে থাকে, সেটা কিন্তু এনসিওর করা, এটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। তো প্রথম চ্যালেঞ্জ ছিল দেশকে ইউনাইটেড রাখা, টুকরো টুকরো হয়ে যেন ভারতবর্ষ ভেঙে না যায়, এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। A democratic constitution is necessary but not sufficient for establishing a democracy. একটা সংবিধান তো থাকছে, কিন্তু তার মানে কি তার দ্বারা ডেমোক্রেসি স্থাপিত হবে? এটাকে শুধুমাত্র একটা সংবিধান তৈরি করে এটা স্থাপন করা যায় না, তাকে তো বলবৎ করতে হবে। এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। দ্য চ্যালেঞ্জ ওয়াজ টু ডেভেলপ ডেমোক্রেটিক প্র্যাকটিসেস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। সংবিধান তো থাকবেই, তার সাথে সাথে এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে বজায় রাখা, বাস্তবে সেটাকে বজায় রাখা, এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। The third challenge was to ensure the development and well-being of the entire society and not only of some sections. তো তৃতীয় চ্যালেঞ্জটা কি ছিল? ডেভেলপমেন্ট। এক নম্বর দেশকে ইউনাইটেড রাখা, দু নম্বর গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, তিন নম্বর ডেভেলপমেন্ট করা। সারা দেশ সেই সময় কিন্তু একেবারে দরিদ্র সীমা, চরম দরিদ্র সীমা সেই সময় চলছে। ভারতবর্ষ স্বাধীনতার সময় সেটাকে বজায় রাখা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। Here again the constitution clearly laid down the principle of equality and special protection to social disadvantaged groups and religious and cultural communities. The constitution also set out in the directive principle of state policy the welfare goals that democratic politics must achieve. The real challenge now was to evolve effective politics for economic development and creation of eradication of poverty. তো সংবিধানে তো অলরেডি বলা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে বলা রয়েছে যে সরকারকে পিপলদের ভালোর জন্য কাজ করতে হবে। সোশিয়ালি যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ রয়েছে তাদের কথা সেখানে বলা রয়েছে, পরিষ্কার বলা রয়েছে সংবিধানে, বিভিন্ন জায়গাতে বলা রয়েছে ইকুয়ালিটি আনতে হবে, ফান্ডামেন্টাল রাইটসে অনেক কিছু দেওয়া রয়েছে, রাইটস দেওয়া রয়েছে। তো এই যে এগুলোকে বলবৎ করা, পভার্টিটাকে ইরাডিকেট করা, এইগুলো ছিল সেই মুহূর্তের চ্যালেঞ্জ। 3 নম্বর চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট। তো এই তিনটে চ্যালেঞ্জ খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং, যখন ডেসক্রিপটিভ রাইটিং হবে এই তিনটে পয়েন্ট কিন্তু এখান থেকে তুলে নিতে হবে। আমি প্রত্যেককে বলবো এখানে খাতা পেন নিয়ে বসতে, কারণ বিভিন্ন পয়েন্ট আসবে এখানে। পুরো বইটা তো সবসময় মনে রাখা সম্ভব নয় বা রিভিশন দেওয়া সম্ভব নয় খুব চট করে। মূল যে পয়েন্টগুলো রয়েছে এই চ্যাপ্টারটাই কিন্তু শুধুমাত্র এই প্রবলেমগুলো নিয়ে, কি কি প্রবলেম সেই সময় ফেস করতে হয়েছিল। তো এই প্রবলেমগুলো একটু ইম্পর্টেন্ট ইনফরমেশান যেগুলো রয়েছে সেটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো, এবং এই যে ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য পয়েন্টগুলো কিন্তু এখানে তুলে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময় এটা আবার রিভিশন দেওয়ার সময় সমস্যায় পড়তে হবে। তো হাউ ডিড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া রেসপন্ড টু দিস চ্যালেঞ্জেস? কীভাবে রেসপন্ড করলো, কীভাবে এই সমস্যাগুলো সমাধান করলো? টু হোয়াট এক্সটেন্ট ডিড ইন্ডিয়া সাকসেড ইন অ্যাচিভিং দ্য various objectives set out by the constitution? This entire book is an attempt to respond to this question. তো পুরো বইটাতেই সেই উত্তরটা দেওয়া রয়েছে যে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করেছে। আমরা সূচিপত্রতেই দেখেছি যে পরপর একেবারে সময় অনুসারে বর্তমান সময় পর্যন্ত, স্বাধীনতার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত পলিটিক্যাল সিস্টেমটা কীভাবে চেঞ্জ হয়েছে, কোন কোন ঘটনা সেই সময় ঘটেছিল এবং কিভাবে কি পরিবর্তিত হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার এই বইতে পুরো পরপর দেওয়া রয়েছে। তো সেজন্য আমরা এগুলো এই বইটা পড়লে আমরা কিন্তু সেগুলো জানতে পারবো। This book tells the story of politics in India since its independence as to equally to develop our own answers to big questions like this. In these first 3 chapters, we look at how the 3 challenges mentioned above were faced in the early years after independence.
প্রথম 3টে অধ্যায় এই সম্পর্কে বলা রয়েছে। In this chapter, we focus on the first challenges of nation building that occupied entire stage in the years immediately after the independence. We begin by looking at the event that formed the context of independence. This can help us understand why the issue of national unity and security became a primary challenge at the time of independence. We shall then see how India chose to shape itself into a nation united by a shared history and a common destiny. This unity has to reflect the aspirations of people across the different regions and deal with the disparities that exist among regions and different sections of the people. In this text, next 2 chapters, we shall turn to the challenge of establishing democracy and achieving economic development with equality and justice. তো এখানে প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল যে ভারতবর্ষকে ইউনাইটেড রাখা। বিচ্ছিন্নতাবাদী যে বিষয়গুলো ছিল আমি একটু আগেই বলেছি, কোন কোন সমস্যাগুলো এসেছিল, কোন কোন প্রিন্সেলি স্টেট থেকে মূলত সমস্যাগুলো এসেছিল। তো এখানে কিন্তু সেইগুলো বলা রয়েছে। এখানে 3টে স্ট্যাম্প রয়েছে, রিপাবলিক অফ ইন্ডিয়া। These 3 stamps were issued in 1950 to mark the first Republic Day on 26 January 1950. What do the image on this stamp tell you about the challenges to the new republic? If you are asked to design these stamps in 1950, which images you do? এটা ক্লাস 12 যেহেতু বই, এখানে একটা টাস্ক দেওয়া রয়েছে। এখানে কিন্তু যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু এখানে ছবিতে পরিষ্কারভাবে বলা রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে একটা চরখার চিত্র রয়েছে, যেটা ইকোনমিক ডেভেলপমেন্ট, বস্ত্রশিল্পের ডেভেলপমেন্টের সাথে জড়িত। এখানে একটা গম এবং এখানে লাঙলের একটা চিত্র, অর্থাৎ কৃষিকাজের সাথে সম্পর্কিত বিষয়টা বোঝা যাচ্ছে যে কৃষিকাজের ডেভেলপমেন্ট করা, এটা একটা উদ্দেশ্য। এবং এখানে ভারতবর্ষে এই যে বড় বড় বাঁশি ছবিগুলো রয়েছে, তো এগুলো কি ডিনোট করছে, ভারতবর্ষকে এটা কি ডিনোট করছে? তো এই যে ঘোষণা করা হচ্ছে, চারিদিকে আমরা পতাকার ছবিগুলো দেখতে পাচ্ছি রয়েছে। তো সারা ভারতবর্ষের যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যে জয়ফুলনেস, সেটাকে কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এই যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো কিভাবে কিভাবে এসেছিল, কি কি করা হয়েছিল, এখানে কিন্তু অনেক কিছু বলা রয়েছে। এখানে ফয়েজ আহমেদ ফয়েজ, তিনি ফ্রিডম সম্পর্কে কি বলা হয়েছে, তিনি কি বলেছেন, এখানে মোহাম্মদ আলী জিন্না কি বলছে, সেগুলো দেয়া রয়েছে। সেই সময়কার 15ই আগস্ট 1947-এর দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে কি বেরিয়েছিল, বার্থ অফ ইন্ডিয়াস ফ্রিডম। তো এরকম লেখাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, চিত্রে ছিল। তো আমরা মূল জায়গাতে চলে আসব, পার্টিশন, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তো পার্টিশন হয়েছিল, প্রসেস অফ পার্টিশন, কিভাবে পার্টিশন হয়েছিল, এবং চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিংয়ের এই যে কনসিকোয়েন্সেস অফ পার্টিশন, পার্টিশনের ফলাফল কি হয়েছিল, যে ভয়ানক পরিস্থিতি, এখানে কিন্তু পুরোটাই বর্ণনা করা রয়েছে, কিভাবে পার্টিশন হয়েছিল এবং কি কি ঘটেছিল সেই সময়, সেই পুরো ঘটনাটা এখানে বলা রয়েছে। বিভিন্ন মুভিতেও এগুলো দেখানো হয়েছে। তো সমস্ত কিছু এখানে ইন ডিটেলসে বলা রয়েছে, কোন কোন নিউজ পেপারে কি সেই সময়, তৎকালীন সময় কোন কোন নিউজ পেপারে কি এসেছিল, সেগুলো কিন্তু এখানে পরিষ্কার দেয়া রয়েছে। তো এটা আমরা একটু দেখে নেব, পার্টিশনের সময় একেবারে কি হয়েছিল, সেই সময় কি কি ঘটনা ঘটেছিল, সেটা আমরা প্রথমে দেখব। On 14-15 August 1947, not one but 2 nation-state come into existence, India and Pakistan. This was a result of partition, the division of British India into India and Pakistan. The drawing of the border, democrating the territory of each country marked the culmination of political development that you have read about the history textbooks. According to the two-nation theory, advanced by the Muslim League, India consisted of not one but 2 people, Hindus and Muslims. That is why it demanded Pakistan, a separate country for the Muslims. The Congress opposed this theory and the demand for Pakistan, but several political development in 1940s, the political competition between the Congress and the Muslim League and the British rule led to the decision for the creation of Pakistan. তো পাকিস্তান কেন ক্রিয়েট হয়েছিল আমরা জানি, যে টু নেশন থিওরি, খুব গুরুত্বপূর্ণ। টু নেশন থিওরি, ফাদার অফ টু নেশন থিওরি কাকে বলা হয় এটা জানা আছে? ফাদার অফ টু নেশন থিওরি কাকে বলা হয়? তো
সৈয়দ আহমেদ খাঁ। আহ, হ্যাঁ ও আচ্ছা, সৈয়দ আহমেদ খান। হ্যাঁ, একেবারে প্রথমে উনি এই এই ধরনের দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে এটা মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু এই থিওরিটাকে অ্যাকসেপ্ট করে সেটা প্রচার করেছিলেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফাদার বলা হয় কিন্তু সৈয়দ আহমেদ খাঁকে। তো টু নেশন থিওরি এটা কিন্তু একেবারে মূল। এবং এখানে কি বলা হয়েছিল যে হিন্দু এবং মুসলিম এরা কিন্তু টু পিপল, এরা কিন্তু একীভূত নয়, এদের সহাবস্থান সম্ভব নয়, এটা ছিল টু নেশন থিওরি। তো যার জন্য তারা দাবি করেছিল এটা, এবং বহু আলাপ আলোচনার পরেও কিন্তু কোনো সমাধান করা যায়নি। আফটার অল পার্টিশন করাই হয়েছিল শেষ পর্যন্ত। তো সেই ইতিহাসটা আমরা জানি, গান্ধীর সাথে বহু বৈঠক হয়েছিল, 22 বার বৈঠক হয়েছিল, বিভিন্ন রকম ঘটনা আমরা হিস্ট্রিতে জেনেছি। তো এখানে আমরা প্রসেস অফ পার্টিশনটা দেখবো, ইন ডিটেলস দেখবো, প্রসেস অফ পার্টিশন কী হয়েছিল কী হয়েছিল কী হয়েছিল সমস্ত কিছু আমরা ডিটেলস জানতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়। আমাদের কিন্তু পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, এবং যখন এই ব্যাপারগুলো ইলাবোরেটলি লিখতে হবে তখন কিন্তু এই সমস্ত নানান রকম বিষয় এখানে চলে আসবে। এমসিকিউ এর জন্য কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো থেকে প্রশ্ন তৈরি হওয়ার ভালো রকম জায়গা রয়েছে, তো খুব ভালো করে এই জায়গাটা জানতে হবে। Process of partition. Thus, it was decided that what was till then known as India would be divided into two countries, India and Pakistan. Such a division was not only very painful but also very difficult to decide and to implement. It was decided to follow the principle of religious majority. Thus, this basically means that areas where the Muslims were in majority would make up the territory of Pakistan. The rest was to stay with India. তো পার্টিশন তো কোনো সহজ কাজ নয়, একটা বাউন্ডারি তো এঁকে দিলেই চলে না। কিভাবে করা হবে, কিসের বেসিসে, কিসের ভিত্তিতে করা হবে? তো ভিত্তিটা প্রথমে নির্বাচন করা হলো যে ডমিনেটেড এরিয়া, যেখানে মুসলিম ডমিনেটেড এরিয়া থাকবে, সেখানে আলাদা করে নতুন দেশ পাকিস্তান তৈরি হবে। এখানে সেই বিষয়টা বলা হলো, এটা ছিল পার্টিশনের বেসিস। The idea might appear simple, but it presented all kind of difficulty. First of all, there was no single belt of Muslim majority areas in British India. There are two areas of concentration, one in the west and one in the east. There was no way these two parts could be joined. So it was decided that a new country, Pakistan, will comprise two territory, West and East Pakistan, separated by long expanse of Indian territory. Secondly, not all Muslim majority areas wanted to be in Pakistan. Khan Abdul Ghaffar Khan, the undisputed leader of the northwestern frontier province known as Frontier Gandhi, was staunchly opposed to the two-nation theory. Eventually, his voice was simply ignored and the northwest frontier part was made to merge with Pakistan. তো এই যে ডিফিকাল্টিগুলো কী ছিল, মূল বিষয় হলো মুসলিম ডমিনেটেড এরিয়া কোন দুটো রয়েছে, একেবারে উত্তর পশ্চিম দিকে যেটা বর্তমানে পাকিস্তান বলি, এবং পূর্ব দিকে বাংলাদেশ রয়েছে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান। এই দুটো জায়গাতে মুসলিম ডমিনেটেড এরিয়া ছিল, কিন্তু এদের তো একসাথে করে রাখা সম্ভব নয়। সুতরাং দুটো টেরিটরি থাকবে, পাকিস্তানের দুটো টেরিটরি থাকবে, একটা ইস্ট এবং একটা ওয়েস্ট, এটা ঠিক করা হলো। কিন্তু সেই সময় ফ্রন্টায়ার গান্ধী, খান আব্দুল গাফফার খান, ফ্রন্টায়ার গান্ধী সম্পর্কে আমরা জানি তিনি নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার পোর্শনে কিন্তু তিনি ছিলেন, অর্থাৎ যেটা আফগানিস্তান বর্ডারের কাছে পাকিস্তানের যেটা অংশ, সেখানে তিনি ছিলেন। তো সেখানে বিভিন্ন রকম মুভমেন্ট তিনি চালিয়েছিলেন। লাল কুর্তা যে বাহিনী তিনি তৈরি করেছিলেন, সেইখানে বড় বড় আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন। তাকে ফ্রন্টায়ার গান্ধী বলা হতো, সীমান্ত গান্ধী। সীমান্তে তিনি এই সমস্ত ন্যাশনাল কার্যকলাপ তিনি চালাতেন, বৈপ্লবিক কার্যকলাপ তিনি চালাতেন। তো রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা এইখান থেকে, তো নানা রকম আমরা হিস্ট্রিতে এই বিষয়টা জানি। তো উনি কিন্তু চাননি কখনোই পাকিস্তানে যোগ দিতে, কিন্তু ওনার কথা শোনা হয়নি, ওই পোর্শনটাকে, ওই এরিয়াটাকে পাকিস্তানের মধ্যে যোগ করে নেওয়া হয়েছিল। আচ্ছা, the third problem was that two of the Muslim majority provinces of British India, Punjab and Bengal, had very large areas where the non-Muslim were in majority. Eventually, it was just that these two provinces would be bifurcated according to the religious majority at the district or even lower level. এবার দেখা গেল, এবার সমস্যা কি হলো, পাঞ্জাব এবং বাংলা এমন দুটো রাজ্য যেখানে নানান জায়গাতে মুসলিম মেজরিটি রয়েছে, নানান জায়গাতে হিন্দু মেজরিটি রয়েছে বা অন্য রিলিজনের মেজরিটি রয়েছে। তো কী করা হবে, এখানে পার্টিশনটা হবে ডিস্ট্রিক্ট লেভেলে,
শুধুমাত্র একটা এরিয়া বেসিসে হবে না, যেখানে যেখানে যে ডিস্ট্রিক্টে দেখা যাবে মেজরিটি যে আছে সেটাকে সেই দিকে রাখা হবে। It meant that a large number of people did not know on the day of independence whether they were in India or Pakistan. তো এখানে খুব কনফিউজিং একটা বিষয়, যারা বর্ডারে থাকছেন তারা কেউ জানতে পারছেন না যে বর্ডার এরিয়াতে যারা বাস করছেন তারা কেউ জানতে পারছেন না তারা পাকিস্তানের বাসিন্দা হবেন না তারা ভারতের বাসিন্দা হবেন। The partition of these two provinces caused the deepest trauma of partition. একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেই সময়। আমরা জানতে পারবো এই অধ্যায়টা পড়লে পার্টিশনের সময় এই সমস্ত এলাকাতে কি ভয়ানক ঘটনা ঘটেছিল এই সমস্ত এলাকার সাধারণ মানুষের সাথে। তো যারা একেবারে বর্ডার এরিয়াতে ছিলেন তারা শেষ পর্যন্ত জানতেন না তারা কোন দেশে পড়ছেন, ভারতে থাকছেন তারা নাকি পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছেন। This was related to the fourth and the most intractable of all the problems of partition. This was the problem of minorities on both sides of the border. Minority problem হবে স্বাভাবিক। Lakhs of Hindus and Sikhs in the areas that were now in Pakistan and an equally large number of Muslims on the Indian side of Punjab and Bengal and to some extent Delhi and surrounding areas found themselves trapped. তো প্রচুর হিন্দু এবং শিখ পপুলেশন যারা পাকিস্তানের মধ্যে পড়ে গিয়েছিলেন সেই তৎকালীন যে সময়, তারা একটা সমস্যায় পড়লেন। আবার একটা বড় সংখ্যক মুসলিম যারা পাঞ্জাব বাংলায় ছিলেন বা দিল্লির আশপাশে যারা ছিলেন তারাও কিন্তু বুঝতে পারলেন না, তারাও কিন্তু ট্র্যাপড হয়ে গেলেন। They had to discover that they were undesirable aliens in their own home. তারা তাদের নিজের বাড়িতেই এলিয়েন হয়ে গেলেন। In the land where they and their ancestor had lived for centuries. তাদের পূর্বপুরুষরা যেখানে দীর্ঘ সময় কয়েক শত বছর ধরে বসবাস করছিলেন সেখানে তারা হয়ে গেলেন এলিয়েন, বিদেশি হয়ে গেলেন তারা। As soon as it became clear that a country was going to be partitioned, the minorities on both sides became easy targets of attack. এদেরকে অ্যাটাক করা হলো। যারা ছিলেন মাইনরিটি, দুটো এরিয়াতেই যারা মাইনরিটি ছিলেন তাদেরকে অ্যাটাক করা হলো যে এটা আমাদের দেশ, তোমাদের এখানে থাকা চলবে না। তারা পূর্বপুরুষ থেকে কয়েক শত বছর ধরে সেখানে বসবাস করছেন, কিন্তু তাদেরকে থ্রেট দেয়া হলো, তাদেরকে টার্গেট করা হলো। No one had quite anticipated the scale of this problem. No one had any plan for handling this. Initially, the people and political leaders kept hoping that this violence was temporary and would be controlled soon. But very soon the violence went out of control. The minorities on both sides of the border were left with no option except to leave their home often a few hours notice. প্রথমে ভাবা হয়েছিল যে এটা একটা সাময়িক সমস্যা, পরে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল মাত্র কয়েক ঘন্টার নোটিশে তাদেরকে ঘর বাড়ি ছেড়ে দিতে হলো। যেটা তাদের পূর্বপুরুষের দীর্ঘদিনের বাড়ি যেখানে তারা বসবাস করত সেটা তাদেরকে ছেড়ে দিতে হলো মাত্র কয়েক ঘন্টার নোটিশে। এই যে ভয়ানক পরিস্থিতি, সূত্রপাত হচ্ছে ঠিক এরকমভাবে। এবার কি ফলাফল হলো? The year 1947 was the year of one of the largest, most abrupt, unplanned and tragic transfer of population that human history has known. ইতিহাসে এরকম উদাহরণ নেই। এই যে ভয়ানক ঘটনা ঘটেছিল 1947-এ পার্টিশনের পরে, যেটা একেবারে আনপ্ল্যান্ড ছিল, কোনো রকম প্ল্যানিং ছাড়াই হ্যাফাজার্টলি যে যেমনভাবে পেরেছে। এখানে আমরা ট্রেনটা দেখলে বুঝতে পারি কি পরিস্থিতিতে তারা এক দেশ থেকে অন্য দেশ ছেড়ে যাচ্ছে, তাদের নিজেদের দেশ নিজেদের এলাকা ছেড়ে অন্য জায়গাতে চলে যাচ্ছে একেবারে শূন্য হাতে। There are killing and atrocities on both sides of the border. কিলিং হয়েছিল, রায়ট হয়েছিল সেখানে। রায়ট মানেই সেখানে কিলিং হবে। In the name of the religion, people of one community ruthlessly killed and main people of the other community. তো একেবারে হত্যা করা হয়েছিল। যারা ছেড়ে যায়নি বা কোনো রকম সমস্যা কিছু দেখিয়েছিল তাদেরকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। Cities like Lahore,
Amritsar and Kolkata became divided into communal zone. Muslim would avoid going into an area where mainly Hindus or Sikhs lived. Similarly, the Hindus and Sikhs stayed away from areas of Muslim predominance. যেখানে যে কমিউনিটি ডমিনেন্স রয়েছে সেখানে অন্য কমিউনিটি কিন্তু যেতেই চাইছে না আর। Forced to abandon their home and move across border, people went through immense suffering. বাধ্য করা হচ্ছে তাদেরকে মুভ করতে, বর্ডারে অন্য পারে চলে যেতে তাদেরকে মুভ করতে হচ্ছে, বাধ্য হচ্ছে তারা। Minorities on both sides of the border left their home and often secured temporary shelter in refugee camp. তাদেরকে পুরোপুরি রিফিউজি হয়ে যেতে হলো, রিফিউজি ক্যাম্পে থাকতে হলো তাদেরকে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তার ঘর বাড়ি থেকে শুরু করে আশপাশে জমি জমা যা কিছু ছিল সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদেরকে রিফিউজি ক্যাম্পে থাকা শুরু করলো। দে অফেন ফাউন্ড unhelpful local administration and police in what was still recently their own country. They travel to the other side of the new border by all sort of means, often by foot. পায়ে হেঁটে তাদেরকে কিন্তু এরকম জায়গাতে যেতে হয়েছিল। Even during this journey, they were often attacked, killed or raped. তো এই সমস্ত কিছু ঘটেছিল তাদের সাথে। তাদের এই যে জার্নি ছিল, তাদেরকে পায়ে হেঁটে কোথাও যেতে হচ্ছে, বর্ডার চেঞ্জ করতে হচ্ছে, তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে হচ্ছে, তাদের সমস্ত রকমের যে অ্যাটাক হয় তাদের সব কিছু সহ্য করতে হয়েছিল। Thousands of women were abducted on both sides of the border. They were made to convert to the religion of the abductor and were forced into marriage. তাদেরকে বাধ্য করা হয়েছিল রিলিজিয়ান চেঞ্জ করতে, বিবাহের জন্য বাধ্য করা হয়েছিল। In many cases, women were killed by their own family member to preserve the family honor. পরিবারের সম্মান বাঁচানোর জন্য মহিলাদেরকে খুন করে দিতে হয়েছিল, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল। Many children were separated from their parents. স্বাভাবিক, প্রচুর শিশু তাদেরকে তার পিতামাতাকে হারাতে হয়েছিল, তাদেরকে সেপারেট করে দেওয়া হয়েছিল। Those who did manage to cross the border found that they had no home. যারা এই সমস্ত কিছু বাঁচিয়ে বর্ডারে পারে চলে এলো তারা দেখলো তাদের ঘর বাড়ি নেই। For lack of these refugees, the country's freedom meant life in refugee camp for months and sometimes for years. তাদের মাসের পর মাস, বছরের পর বছর রিফিউজি ক্যাম্পে কাটাতে হয়েছে। Writers, poets and filmmakers in India and Pakistan have expressed their ruthlessness of the killing and the suffering of displacement and violence in their novels, short stories, poems and films. তো যারা কবি সাহিত্যিক রয়েছেন, যারা ফিল্ম মেকার রয়েছেন, তারা এই সমস্ত কিছুকে গল্প কথায় চিত্রায়িত করেছেন, চলচ্চিত্রে চিত্রায়িত করেছেন। While recounting the trauma of partition, they have often used the phrase that a survivor themselves used to describe partition as a division of heart. ডিভিশন অফ হার্ট বলা হচ্ছে বিষয়টাকে, স্বাভাবিক বলা হবে এরকম একটা ভয়ানক ঘটনা। দ্য পার্টিশন ওয়াজ নট মেরিলি a division of properties, liabilities and asset or a political division of the country. The administrative apparatus, what also got divided were financial asset and things like table, chair, typewriter, paper clips, books and also musical instrument of the police band. The employees of the government and the railway are also divided. সমস্ত কিছুকে ডিভিশন করা হয়েছিল। এই সমস্ত শুধু এলাকা নয়, নানা রকম আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু। Above all, it was a violent separation of communities who had hired to live together as neighbors. It is estimated that the partition forced about 80 lakh people to migrate across the new border. 80 লাখ মানুষকে মাইগ্রেট করতে হয়েছিল বর্ডারে, সমস্ত মিলিয়ে 80 লাখ। Between 5 to 10 lakh people were killed in partition related violence. 5 থেকে 10 লাখ মানুষকে হত্যা করে দেওয়া হয়েছিল। Beyond the administrative concerns and financial strains, however, the partition posed another deeper issue. The leader of the Indian national struggle did not believe in two-nation theory, and yet partition on religious basis had taken place. তো ভারতের যারা এখানে নেতা ছিলেন, অর্থাৎ জাতীয় কংগ্রেসের সেই সময় যারা, তারা কেউ এই টু নেশন থিওরি বিশ্বাস করতেন না, কিন্তু তাও রিলিজিয়াস বেসিসে পার্টিশন হলো। ডিড দ্যাট মেক ইন্ডিয়া হিন্দু নেশন অটোমেটিক্যালি? এর অর্থ ভারত কি তাহলে হিন্দু নেশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি? কারণ অলরেডি ডিভিশন হয়েছে, পার্টিশন হয়েছে ধর্মের ভিত্তিতে। Even after large scale migration of Muslims to the newly created Pakistan, the Muslim population in India accounted for 12% of the total population in 1951. 1951-তে
যেরকম সেন্সাস হয় 11 বছর অন্তর, 1951 সেন্সাস হলো, সেখানে দেখা গেল প্রচুর মানুষ, প্রচুর মুসলিম পাকিস্তানে চলে যাওয়ার পরও ভারতবর্ষের যে মোট জনসংখ্যা সেখানে 12% কিন্তু মুসলিম পপুলেশন। সো হাউ উড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রিট ইট মুসলিম সিটিজেন্স অ্যান্ড আদার রিলিজিয়াস মাইনরিটিস, শিখস, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সিস অ্যান্ড জিউস? দ্য পার্টিশন হ্যাজ অলরেডি ক্রিয়েটেড সিভিয়ার কনফ্লিক্ট বিটুইন দ্য টু কমিউনিটি। তো এদেরকে কীভাবে ট্রিট করা হবে এবং এই যে কমিউনিটিগুলো রয়েছে তাদেরকে কীভাবে ট্রিট করা হবে, তাদের সাথে অলরেডি ভায়োলেন্স হয়েছে, নানা রকম রায়ট দেখেছি, নানা রকম সমস্যা এখানে তৈরি হয়েছিল বিভিন্ন সময়। তো সেগুলোকে কীভাবে ম্যানেজ করা হবে? দেয়ার আর কম্পিটিং পলিটিক্যাল ইন্টারেস্ট বিহাইন্ড দিস কনফ্লিক্টস। দ্য মুসলিম লীগ ওয়াজ ফর্ম টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য মুসলিম ইন কলোনিয়াল ইন্ডিয়া। মুসলিম লীগ তৈরি হয়েছিল কলোনিয়াল ইন্ডিয়াতে, আমরা জানি 1906 মুসলিম লীগ তৈরি হচ্ছে, 1906 মুসলিম লীগ তৈরি হচ্ছে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য। ইট ওয়াজ ইন দ্য ফোরফ্রন্ট অফ দ্য ডিম্যান্ড ফর দ্য সেপারেট মুসলিম নেশন। তো এরাই কিন্তু নতুন মুসলিম দেশের জন্য দাবি তোলা হয়। সিমিলারলি দেয়ার আর organization which were trying to organize the Hindus in order to turn India into a Hindu nation. এছাড়াও বেশ কিছু অর্গানাইজেশন ছিল যারা ভারতবর্ষকে হিন্দু নেশনে পরিণত করার চেষ্টা চালাচ্ছিল। বাট মোস্ট লিডার অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট বিলিভ দ্যাট ইন্ডিয়া মাস্ট ট্রিট পার্সনস অফ অল রিলিজিয়ন। অধিকাংশ নেতাই কিন্তু মত ছিল যে ভারতবর্ষকে নিরপেক্ষভাবে, একেবারে কোনো রকম ধর্মের ভিত্তিতে কোনো কিছু করা হবে না, সম্পূর্ণভাবে সেকুলার রাখা হবে। Equally, and that India should not be a country that gives superior status to adherents of one faith and inferior to those who practice another religion. All citizens would be equal irrespective of their religious affiliation. Being religious or a believer would not be a test of citizenship. They cherished, therefore, the idea of a secular nation. This ideal was enshrined in the Indian Constitution. তো এই যে আইডিয়া, এটা আমরা দেখেছি অলরেডি, ভারতবর্ষকে সেকুলার রাখার যে উদ্দেশ্য, যে চেষ্টা, সেটা কিন্তু সংবিধানিক করা হয়েছিল। আমরা ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি দেখলেই বুঝতে পারবো। যদিও সেকুলার শব্দটা যোগ হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে যোগ হয়েছে সেকুলার কথাটা, এবং কিন্তু প্রথম থেকেই ভারতবর্ষে যারা নেতানেত্রী ছিলেন তারা কিন্তু এটাকে সেকুলার হিসেবে রাখতে চেয়েছিলেন। এইবার ইন্টিগ্রেশন অফ প্রিন্সেল স্টেট, কিভাবে প্রিন্সেল স্টেটগুলোকে ইন্টিগ্রেট করা হলো, কিভাবে এদেরকে একীভূত করা হলো। ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড ইন্টু হোয়াট আর কল্ড দ্য ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সেল স্টেট। তো আমরা মানচিত্রে দেখেছি আগে যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো দুটো ভাগ হলো, ভারত পাকিস্তান তো হলোই, এবং ভারতবর্ষের মধ্যে একটা অংশ ব্রিটিশ প্রভিন্স, ব্রিটিশ শাসিত এলাকা, অন্যটা প্রিন্সেল স্টেট। The British Indian provinces were directly under the control of the British government. তো ব্রিটিশ গভর্নমেন্টের কন্ট্রোলে চলে এলো ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স। On the other hand, several large and small states ruled by princes called the princely state. তো বিভিন্ন যে ছোট বড় রাজ্য ছিল, আমরা জানি 552টা প্রায় ছিল প্রিন্সেল স্টেট। তো enjoyed some form of control over their internal affair as long as they accept British supremacy. তো তারা প্রিন্সেল স্টেট ছিল এই অর্থ নয় যে তারা স্বাধীন ছিল, ব্রিটিশরা সেখানে ইন্টারফেয়ার করতো, কিন্তু কিছু কিছু ছোটোখাটো বিষয় তারা স্বাধীনতা ভোগ করতো এই সমস্ত প্রিন্সেল স্টেট। দিস ওয়াজ কল্ড প্যারামাউন্সি অর suzerainty of the British Crown. Princely state covered 1/3 of land area of British India Empire and 1 out of 4 Indians lived under princely state. তো প্রিন্সেলি স্টেটের ডমিনেন্সটা কীরকম ছিল, তাদের এরিয়া কতটা ছিল? 1/3 এরিয়া, ভারতবর্ষের যে মোট এরিয়া তার 1/3 কিন্তু প্রিন্সেলি স্টেটের এরিয়ার মধ্যে ছিল, এবং প্রতি 4 জন জনগণের মধ্যে 1 জন ছিলেন প্রিন্সেলি স্টেটের অধিবাসী। প্রিন্সেলি স্টেট কতটা বড় ছিল সেটা বোঝানোর জন্য এটা বলা হচ্ছে। তো এই ইনফরমেশনটাও গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সময় কিন্তু এই যে গল্প কথার মাধ্যমে এই সমস্ত বিষয় বলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এর ইউজ দেখতে পাবো, সেটা ডেসক্রিপটিভ রাইটিং হোক বা এমসিকিউ থেকে উত্তর বের করার জন্য। আমাদের যে এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, আমরা বিভিন্ন সময়ে এমসিকিউ থেকেও কিন্তু উত্তর বের করতে পারবো। সেই বিষয়টা সম্পর্কে জানা না থাকলেও এখানে যে ঘটনা প্রবাহ তার কার্যকারণ বিশ্লেষণ করলেই আমরা কিন্তু উত্তরটা বের করতে পারবো। এই জন্য আমাদের এগুলোকে ডিটেলসে পড়ে রাখা প্রয়োজন আছে। দ্য প্রবলেম, just before independence, it was announced by the British that with the end of their rule over India, paramountcy of the British crown over princely states would also lapse.
This meant that all the states, as many as 565 in all, would become largely independent. তো সামগ্রিক ভারতে 565টা, এই নাম্বারটা কিন্তু কোনো জায়গাতে সঠিক নেই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রয়েছে। আমরা পলিটিতে দেখব 552, এখানে রয়েছে 565। তো এই জন্য এখানে কিন্তু অ্যাজ মেনি অ্যাজ দেওয়া আছে, এগুলো 100% কারেক্ট নাম্বার কিন্তু নয়। উড বিকাম লার্জলি ইন্ডিপেন্ডেন্স, তো প্রিন্সেলি স্টেটগুলো স্বাধীনতা পেল ভারতবর্ষের সাথে সাথে। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টুক দ্য ভিউ দ্যাট অল দ্য স্টেট আর ফ্রি টু জয়েন আইদার ইন্ডিয়া অর পাকিস্তান অর রিমেন ইন্ডিপেন্ডেন্স ইফ দে সো উইশড। আমি আগেই এটা বলেছি যে ভারতে তারা যোগ দিতে পারে প্রিন্সেলি স্টেট, তারা পাকিস্তানে যোগ দিতে পারে, তারা মনে করলে স্বাধীন থাকতে পারে। দিস ডিসিশন ওয়াজ লেফট নট টু দ্য পিপল বাট টু দ্য প্রিন্সেলি রুল অফ দিস স্টেট। দিস ওয়াজ আ ভেরি সিরিয়াস প্রবলেম অ্যান্ড কুড থ্রেটেন দ্য ভেরি এক্সিস্টেন্স অফ ইউনাইটেড ইন্ডিয়া। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ এতগুলো স্টেট, তারা যদি কেউ মনে করে আমি স্বাধীন থাকবো, কেউ মনে করে আমি পাকিস্তানে যোগ দেব, যেমন হায়দ্রাবাদ ভারতবর্ষের মধ্যে অবস্থিত, পাকিস্তানের বর্ডারেও নয়, তো সেই অংশটা তারা যদি পাকিস্তানে যোগ দিত, তার মানে ভারতবর্ষের মধ্যে এক টুকরো, ভারতবর্ষের একেবারে ভেতরে অভ্যন্তরে এক টুকরো অংশ সেটা পাকিস্তানের। তো এই যে এই সমস্ত ভয়ঙ্কর, এটা একটার ক্ষেত্রে হয়েছিল যেটাকে আটকে দেওয়া হয়, কিন্তু এটা তো প্রচুর স্টেটের সাথে হতে পারতো যারা ভারতবর্ষে যোগ দিতে চাইতো না বা তারা স্বাধীন থাকতে চাইতো, সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত। The problem started very soon. First of all, the ruler of Travancore announced that the state had decided to for independence. ত্রাভাঙ্কুরের রাজা তিনি প্রথমে ঘোষণা করলেন, আমি স্বাধীন থাকবো, আমি ইন্ডিপেন্ডেন্স থাকবো, আমি ভারতে যোগ দেবো না, পাকিস্তানে যোগ দেবো না। নিজাম অফ, আমি মানচিত্রটা আসছি, হায়দ্রাবাদের নিজাম, তিনি বললেন, মেড এ সিমিলার অ্যানাউন্সমেন্ট দ্য নেক্সট ডে। পরের দিনও একই ধরনের কথা হায়দ্রাবাদের নিজাম বলছেন। রুরাল লাইক দ্য নবাব অফ ভোপাল অ্যাডভান্স টু জয়নিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভোপালের নবাব তিনি সংবিধান সভায় যোগ দিতে চাইছেন না। This response of the ruler of the princely state mean that after independence there is a very real possibility that India would get further divided into a number of small country. তো ভারতবর্ষ ছোট 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 বিভিন্ন দেশে বিভক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। The prospect of democracy for the people in this state also looked black. This was a strange situation since the Indian independence were aimed at a unity, self-determined as well as democracy. In the most of this princely state government were run in a non-democratic manner and the rule were unwilling to give democratic right to their populations. তো এরা যদি ভারতবর্ষের মধ্যেও থাকে, তারা যদি কিছু শর্ত আরোপ করে দেয়, তারা যদি আলাদাভাবে নিজেদের থাকতে চায়, সেটা তো একটা ভয়ানক পরিস্থিতি হবে। একই দেশ থাকবে, সেখানে আবার নানা রকম রুল চলে আসবে। পার্টিশন তারা থাকতে পারে, তারা সেপারেট থাকতে পারে পুরোপুরি, আবার এরকমও হতে পারে যে তারা ভারতবর্ষে থাকলেও কিন্তু তাদের স্বাধীনতা দাবি করলো। তো এরকম নানান রকম যে ভয়ানক একটা পরিস্থিতি, সেটা কিন্তু দেখা গিয়েছিল। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে ম্যাপটা দেখব, সেই সময় তৎকালীন ভারতবর্ষ কীরকম পরিস্থিতি ছিল। ব্রিটিশ ইন্ডিয়া, এই যে ইয়েলো কালার যেটা রয়েছে সেটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া, আর ব্লু কালারে যেটা রয়েছে সেটা ছিল প্রিন্সেলি স্টেট। তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর বড় একটা, বিশেষ করে গুজরাট, রাজস্থান, এই অংশটা যথেষ্ট বড় এরিয়া কিন্তু প্রিন্সেলি স্টেট ছিল। তো সারা ভারতবর্ষের ম্যাপটা কিন্তু এরকম পরিস্থিতি ছিল সেই সময়। তো গভর্নমেন্ট এর অ্যাপ্রোচ কী ছিল সেটা আমরা দেখব। তারপরে আমরা পার্টিকুলারলি কোন কোন রাজ্য কীভাবে যোগ দিয়েছে অ্যাটলিস্ট, সেই ইতিহাসটা অত্যন্ত ইন্টারেস্টিং, সেগুলো আমরা দেখব। আজকে সম্ভব না হলে আগামীকাল আমরা দেখব। আজকে আমরা এই গভর্নমেন্ট অ্যাপ্রোচ কী ছিল সেটা আমরা দেখব। দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক আ ফার্ম স্ট্যান্স এগেনস্ট দ্য পসিবল ডিভিশন অফ ইন্ডিয়া ইন্টু স্মল principalities of different sizes. The Muslim League opposed the Indian National Congress took the view that the state should be free to adopt any course they liked. তো মুসলিম লীগ এটা অপোজ করেছিল। ন্যাশনাল কংগ্রেস জানতো যে অধিকাংশ স্টেট কিন্তু ভারতে যোগ দিতে চাইবে, আবার পাকিস্তান, মুসলিম লীগ কিন্তু জানতো যে অনেক স্টেট রয়েছে যারা কিন্তু পাকিস্তানে যোগ দিতে চাইবে না, সেজন্য তারা তাদের ফ্রি ছেড়ে দিতে চায়নি। সর্দার প্যাটেল was India's deputy prime minister and the home minister during the crucial period immediately following independence. সর্দার প্যাটেলকে এই জন্যই কিন্তু আমরা মনে রাখি, উনি কিন্তু সে সময় ডেপুটি প্রাইম মিনিস্টার তো ছিলেনই, তার সাথে সাথে হোম মিনিস্টার ছিলেন। তো হোম মিনিস্টারের কাজ এই ইন্টিগ্রিটিটাকে দেখা, ভারতবর্ষের অখণ্ডতাকে দেখা। তো তিনি
কিন্তু এই অখণ্ড ভারতের যে বর্তমান পরিস্থিতি তার জন্য কিন্তু উনি দায়ী ছিলেন। তো হি প্লেড আ হিস্টোরিক রোল ইন নেগোসিয়েশন উইথ দ্য রুলার অফ প্রিন্সেলি স্টেট ফার্মলি বাট ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্ড ব্রিঙ্গিং মোস্ট অফ দেম ইন্টু দ্য ইউনিয়ন। তো উনি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হিস্টোরিক একটা রোল প্লে করেছিলেন এদেরকে ভারতবর্ষের মধ্যে যুক্ত রাখার জন্য। ইট মে লুক ইজি নাও, বাট ইট ওয়াজ আ ভেরি কমপ্লিকেটেড টাস্ক উইথ রিকোয়ার্ড skillful persuasion. For instance, there was 26 small state in today's Odisha. বর্তমান উড়িষ্যাতে 26টা ছোট ছোট রাজ্য সেই সময় ছিল, প্রিন্সেলি স্টেট ছিল। তাহলে এদেরকে সকলকে রাজি করানো এটা একটা বিরাট বড় টাস্ক। এটা কিন্তু উনি করেছিলেন। সৌরাষ্ট্র রিজন অফ গুজরাট হ্যাড 14 বিগ স্টেট, 119 স্মল স্টেট অ্যান্ড নিউমারাস আদার ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনস। সৌরাষ্ট্র রিজন, যেটা বর্তমানে আমরা গুজরাটে দেখলাম, ব্লু কালার যেটা বড় এরিয়াতে ছিল গুজরাট অঞ্চলে, সেখানে 119টা ছোট এবং 14টা বড় রাজ্য ছিল। এদেরকে এক জায়গাতে আনা। দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ ওয়াজ গাইডেড বাই 3 কনসিডারেশন। 3টে ধরনের ছিল। প্রথমত, দ্য পিপল অফ মোস্ট অফ দ্য প্রিন্সেলি স্টেট ক্লিয়ারলি ওয়ান্টেড টু বিকাম পার্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন। অনেক প্রিন্সেলি স্টেটই তারা ভারতে সরাসরি যোগ দিতে চেয়েছিল। সেকেন্ডলি, দ্য গভর্নমেন্ট ওয়াজ প্রিপেয়ার টু বি ফ্লেক্সিবল ইন গিভিং অটোনমি টু সাম রিজিয়ন। তো গভর্নমেন্ট এটা কিন্তু ফ্লেক্সিবল ছিল, অটোনমি কিছু কিছু জায়গাতে। কারণ অনেকেই প্রিন্সেলি স্টেট তারা চাইবেন যে আমরা ভারতে যোগ দিতে পারি, কিন্তু আমাদের স্বাধীনতা হরণ করলে চলবে না, আমাদের যে এতদিনকার প্রতিপত্তি প্রভাব সেটাকে আমরা নষ্ট হতে দেবো না। তাহলে তাদেরকে কিছু নেগোশিয়েট করে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। দ্য আইডিয়া ওয়াজ টু অ্যাকোমোডেট প্লুরালিটি অ্যান্ড অ্যাডপ্ট আ ফ্লেক্সিবল অ্যাপ্রোচ ইন ডিলিং উইথ দ্য ডিম্যান্ড অফ দিস রিজিয়ন। তো তাদের যা ডিম্যান্ড হবে সেগুলোকে ফুলফিল করে দেওয়া হবে, এরকম একটা গভর্নমেন্টের চিন্তাভাবনা ছিল। তৃতীয়ত, in the backdrop of partition, which brought into focus the contest over demarcation of the territory, the integration and consolidation of the territorial boundary of the nation had assumed supreme importance. তো ডিমার্কেশন যে করা হলো, অর্থাৎ বাউন্ডারি যেটা করা হলো টেরিটরিতে, তো সেখানে এমন একটা অ্যাপ্রোচ নেওয়া হলো যেগুলো আমাদের টেরিটরির মধ্যে আছে সেইগুলোকে কিন্তু আমাদের ভেতরে অবশ্যই রাখতে হবে। বাইরের অন্যান্য কোনো স্টেট, ভারতবর্ষের বাউন্ডারি বাইরে যারা পড়ছে তাদেরকে না হলেও আমাদের অভ্যন্তরে যে বাউন্ডারির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যেন অবশ্যই ভারতবর্ষের মধ্যে থাকে। বিফোর 15th August 1947, peaceful negotiation had brought almost all state whose territory were contiguous to the new boundary of India into the Union. In the Union, the ruler of most of the states signed a document called the Instrument of Accessions. Very, very important. 15 আগস্ট 1947 পিসফুল নেগোসিয়েশন হচ্ছে বিভিন্ন রাজ্যের সাথে। নতুন বাউন্ডারি যারা ভারতবর্ষের মধ্যে পড়ছে, ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে যারা পড়ছে তাদের সাথে একটা নেগোসিয়েশন হলো। যারা সাইন করলো এটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্স। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্স হুইচ মেন্ট দ্যাট দিস স্টেট এগ্রিড টু বিকাম এ পার্ট অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এর অর্থ, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্সের অর্থ হলো তারা ভারতে যোগ দিতে চাইছেন, এটা তারা অফিসিয়ালি বলছেন। অ্যাসেশন অফ দ্য প্রিন্সেলি স্টেট অফ জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর অ্যান্ড মণিপুর প্রুভ মোর ডিফিকাল্ট দ্যান দ্য রেস্ট। 4টে জায়গাতে সবচেয়ে বেশি সমস্যা হলো জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর এবং মণিপুর। এইখানে সমস্যাটা তৈরি হলো। বাকি যারা ছিল তারা সেখানে কিন্তু সমস্যা হয়নি, তারা খুব সহজেই ভারতে যোগ দেয়। দ্য ইস্যু অফ জুনাগড় ওয়াজ রিজলভড আফটার দ্য প্লেবিসাইড কনফার্মড পিপল ডিজায়ার টু দ্য জয়েন ইন্ডিয়া। জুনাগড়ে কি হলো? গণভোট হলো। জুনাগড়ে গণভোট হলো, মানুষকে ভোট নেওয়া হলো, মানুষ কি চাইছে এখানে, তো তারা ভারতবর্ষে থাকার পক্ষে ছিল। ইউ উইল রিড অ্যাবাউট কাশ্মীর ইন চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ কাশ্মীর সম্পর্কে বলা রয়েছে, সেখানে কি ঘটেছিল আমরা জানবো, খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি। হেয়ার লেট আস লুক অ্যাট দ্য কেস অফ হায়দ্রাবাদ অ্যান্ড মণিপুর। মণিপুর হায়দ্রাবাদের স্টোরিটা এখানে দেওয়া রয়েছে। এই মণিপুর হায়দ্রাবাদ থেকে আমরা আগামীকাল দেখব যে এই রাজ্যগুলো যোগ দিতে চায়নি, তাদেরকে কি পদ্ধতিতে, কোন ডিপ্লোম্যাটিক প্রসেসে তাদেরকে ভারতে যোগ দেওয়ানো হলো। সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কেন তাকে বলা হয়, এই ঘটনাগুলো আমরা জানলে কিন্তু এখানে দেখতে পাবো। তো আগামীকাল এগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি যতটা বললাম সেই জায়গা থেকে যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমি করতে বলবো। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারই এখানে ইন্টারেস্টিং। ভারতবর্ষের এই যে ইতিহাস, ভারতবর্ষের স্বাধীন ভারতের
ইতিহাস, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হিস্ট্রিতে স্বাধীনতা পর্যন্ত আমরা জেনে থাকি, তার পরবর্তী যে অংশ সেটা পলিটিতে তো থাকেই, কিন্তু আমরা যে ধরনের পলিটি আমরা লক্ষ্মীকান্তে পড়ি, কনস্টিটিউশন সম্পর্কে আমরা যেগুলো পড়ি, সেখানে কিন্তু এই সমস্ত বিষয় এত ডিটেলসে থাকে না, কিন্তু এগুলো আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের কাজে লাগবে। প্রচুর প্রচুর ইন্টারেস্টিং বিষয় রয়েছে, একেবারে ঐতিহাসিকভাবে কীভাবে ঘটনা প্রবাহের মাধ্যমে বিভিন্ন পরিবর্তন এসেছিল সেগুলো এখান থেকে আমরা দেখতে পাবো পরপর। তো প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং, তো খুব গুরুত্বপূর্ণ। এবং আমি আবারও একটা কথা বলবো যে আমি যখনই ক্লাসগুলো করাচ্ছি, যখনই এগুলো পড়াচ্ছি, তখন খাতা পেন সঙ্গে রাখতে, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান, তাহলে কিন্তু এই বইটা নতুন করে পড়ার কোনো প্রয়োজন হবে না, একেবারেই প্রয়োজন হবে না, বা রিভিশনেরও প্রয়োজন হবে না। ওই খাতায় যদি একটু ছোট করে নোট করে নেওয়া যায় যে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো এখানে রয়েছে এমসিকিউ এর জন্য, এবং ডেসক্রিপটিভ রাইটিংয়ের জায়গাতে কোনো কিছু যখন আমরা লিখবো, তখন কিন্তু এখান থেকে এক্সাম্পল দেওয়া যেতে পারে, বা বিভিন্ন ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো নানান সময় নানানভাবে এগুলো কাজে লাগে। সেগুলো আমরা যখন রাইটিং কীভাবে লিখতে হয়, কোন কোন জায়গাতে কীভাবে লিখতে হয়, সেটা নিয়ে যখন ডিসকাস করবো, তখন বোঝা যাবে যে এই সমস্ত ইনফরমেশান আমাদের ঠিক কোথায় কাজে লাগছে। তো এই জন্য বলবো প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত কিছু পয়েন্ট ওয়াইজ ছোট ছোট করে লিখে রাখা, খুব বেশি হবে না, একটা পেজের মধ্যেই হবে, একটা অধ্যায়টাকে একটা পেজের মধ্যেই নিয়ে আসলে সেটা সব থেকে ভালো। তো সেই সমস্ত সেভাবে পয়েন্টগুলো করতে হবে। তো এরকমভাবে আমি বলবো প্রত্যেক দিনে আমি যে অনলাইন এগুলো করাচ্ছি, এগুলো খাতায় একটু তুলে রাখার কথা প্রত্যেকে বলবো। ওকে, তো কিছু প্রশ্ন থাকলে আমি আবারও বলবো, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, ঠিক আছে, আমি তাহলে এখানে ক্লাসটা সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।